হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে এটা তোমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের প্রথম ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও তোমাদের ভিডিওর শেষে যতটুকু অংশ পড়াবো ততটুকু অংশ থেকে কী প্রশ্ন আসতে পারে প্রশ্ন উত্তর সহ তোমাদের নোট আকার দিয়ে দেবো। তাই তোমাদের এখন লেখার দরকার নেই। তো ভালো করে প্রথমে বুঝে নাও। তো চলো চ্যাপ্টারটা শুরু করি। তো প্রথমে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে তেজস্ক্রিয়তা কী। তো দেখো, ইউরেনিয়াম, রেডিয়াম এরকম কিছু ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে কী করে নতুন মৌলের নিউক্লিয়াস গঠন করে এবং তার সঙ্গে এক প্রকারের অদৃশ্য রশ্মি বিকিরণ করে। এই অদৃশ্য রশ্মি কী করে অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করতে পারে। আরও কী করতে পারে, এই রশ্মি পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে এবং গ্যাসের মধ্য দিয়ে এই রশ্মি যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করতে পারে। এছাড়াও এই রশ্মি আলো, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এখানে যে এই যে ভারী মৌলের নিউক্লিয়াসগুলো যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, এই নিউক্লিয়াসগুলো নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে এক প্রকার অদৃশ্য রশ্মি বিকিরণ করছে। এই ঘটনাটাকে কী বলে? এই ঘটনাটাকে বলে তেজস্ক্রিয়তা। তো এবার তোমাদের জানতে হবে তেজস্ক্রিয় মৌল কাকে বলে। তো তোমরা এখানে জানলে কিছু কিছু ভারী মৌলের নিউক্লিয়াস কী করে নিজে থেকে বিভাজিত নতুন মৌলের নিউক্লিয়াস গঠন করে এবং তার সঙ্গে এক অদৃশ্য রশ্মি বিকিরণ করে। তাহলে যে সমস্ত মৌলের নিউক্লিয়াস নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সঙ্গে এক প্রকার অদৃশ্য রশ্মি বিকিরণ করে তাদের বলা হয় তেজস্ক্রিয় মৌল। যেমন উদাহরণ কী হবে? ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এবার হচ্ছে তোমাদের জানতে হবে তেজস্ক্রিয় মৌল যে রশ্মিটা বিকিরণ করে তাকে কী বলা হয়? তাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তো তেজস্ক্রিয় মৌল যে রশ্মি বিকিরণ করে সেটা তোমরা জেনে গেলে একে বলে তেজস্ক্রিয় রশ্মি। তো এবার তোমাদের জানতে হবে তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কণা থাকে না এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো জানার জন্য তোমাদের কী করতে হবে, এরকম দুটো তড়িৎদ্বার তোমাকে রাখতে হবে পাশাপাশি এবং এই দুটো তড়িৎদ্বারের মধ্যে দিয়ে তোমাকে কী করতে হবে, তেজস্ক্রিয় রশ্মি পাঠাতে হবে। তো একটা তড়িৎদ্বার কী থাকবে? ধনাত্মক, আর একটা তড়িৎদ্বার কী থাকবে? ঋণাত্মক। তো এইরকম যে দুটো তড়িৎদ্বারের মধ্য দিয়ে তোমরা তেজস্ক্রিয় রশ্মিকে পাঠাও তাহলে দেখবে তেজস্ক্রিয় রশ্মির কিছুটা অংশ ধনাত্মক তড়িৎদ্বারের দিকে গেছে এবং কিছুটা অংশ ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে গেছে এবং বাকি কিছুটা অংশ সোজা চলে গেছে, কোনো দিকে না বেঁকে সোজা চলে গেছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কিছু অংশ থাকে যেটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, তাই সে কী করেছে? ধনাত্মক তড়িৎদ্বারের দিকে গেছে। এবং কিছুটা অংশ কী হয়েছে? ধনাত্মক আধানযুক্ত, তাই সেটা কী হয়েছে? ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে গেছে এবং কিছুটা অংশের কোনো আধান নেই তাই সে সোজা বেরিয়ে গেছে। তো এটা তো তোমরা বুঝতে পারছো তেজস্ক্রিয় রশ্মির কিছুটা অংশ ধনাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হচ্ছে এবং কিছুটা অংশ ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হচ্ছে এবং কিছুটা অংশ সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে তেজস্ক্রিয় রশ্মির যেই অংশটা ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হচ্ছে সেটা নিশ্চয়ই কী হবে? ধনাত্মক আধানযুক্ত। সেই রশ্মিটাকে কী বলা হবে? আলফা রশ্মি। ঠিক আছে, আলফা রশ্মি। কারণ কি তোমরা জানো যেটা ধনাত্মক আধানযুক্ত হয় সে কার দিকে আকৃষ্ট হবে? ঋণাত্মক আধানযুক্ত জিনিসের দিকে আকৃষ্ট হবে। তাহলে এখানে আলফা রশ্মি যদি ধনাত্মক আধানযুক্ত হয় তাহলে ঠিক সে কী হবে? তাহলে এখানে আলফা রশ্মি যদি ধনাত্মক আধানযুক্ত হয় তাহলে সে কী হবে? ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে এবং ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে তেজস্ক্রিয় রশ্মির যে অংশটা আকৃষ্ট হচ্ছে তাকে কী বলা হবে? বিটা রশ্মি। বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মির আধান কীরকম হবে? ঋণাত্মক আধান হবে। এই জন্য সে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়েছে এবং যে অংশটা কোনো তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট না হয় সোজাসুজি বেরিয়ে যাচ্ছে সেই অংশটার আধান কী হবে? কোনো আধান নেই এবং সেই অংশটাকে বলা হবে গামা রশ্মি। গামা রশ্মি। এবার তোমাদেরকে জানতে হবে আলফা রশ্মিকে কী দ্বারা প্রকাশ করে? আলফা দ্বারা। বিটা রশ্মিকে বিটা দ্বারা প্রকাশ করে এবং গামা রশ্মিকে গামা দ্বারা প্রকাশ করে। তো এবার তোমাদের প্রত্যেকটা রশ্মি সম্বন্ধে ডিটেলে জানতে হবে। তো চলো প্রথমে আলফা রশ্মি সম্বন্ধে তোমাদের বলি। তো দেখো আলফা রশ্মিটা কী? তো আলফা রশ্মি মূলত আলফা কণা দ্বারা গঠিত। তো আলফা কণা কী? আলফা কণা হচ্ছে তো হিলিয়াম নিউক্লিয়াস যদি দুটো ইলেকট্রন বর্জন করে তাহলে কি উৎপন্ন হবে? হিলিয়াম 2+। এই হিলিয়াম 2+ আয়নই হচ্ছে কি? আলফা কণা। এটাকেই বলা হয় আলফা কণা। এই যে হিলিয়াম 2+ আয়নকেই তুমি আলফা কণা বলতে পারো। তাহলে আলফা কণার ভর কত? তাহলে আলফা কণার যদি প্রোটন সংখ্যা তুমি বের করো তাহলে আলফা কণার প্রোটন সংখ্যা কত হবে? হিলিয়াম অণুর যা প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যা তাই হবে। হিলিয়াম অণুর প্রোটন সংখ্যা কত? 2, তাহলে আলফা কণার প্রোটন সংখ্যাও 2। এবার হিলিয়াম অণুর ভর সংখ্যা কত? 4, তাই আলফা কণারও ভর সংখ্যা হবে 4। তাহলে তুমি আলফা কণাকে আলফা 2,4 এইভাবেও তুমি চাইলে লিখতে পারো। ঠিক আছে, এইভাবেও তোমরা চাইলে লিখতে পারো। এবার তোমাদের জানতে হবে আলফা কণার আধান কত। তাহলে এক্ষুনি আমি তোমাদের বললাম যে হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি তুমি দুটো ইলেকট্রনকে বের করে নাও তাহলে যে আয়ন উৎপন্ন হয় সেটাকেই বলা হয় আলফা কণা। তাহলে আলফা কণার আধান কত হবে? +2। তাহলে আলফা কণার আধান হচ্ছে +2। এটা তোমরা বুঝতে পারলে। তাহলে আধানের পরিমাণ যদি তোমাকে আলফা কণার বের করতে বলা হয় তাহলে সেটা কত হবে? আলফা কণা আসলে কি
হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন বের করলে যে আয়ন উৎপন্ন হয় সেটাই হচ্ছে আলফা কণা। হিলিয়াম আয়নের মধ্যে প্রোটন সংখ্যা কত? প্রোটন হচ্ছে প্রোটন সংখ্যা, হিলিয়াম আয়নের মধ্যে প্রোটন সংখ্যা কি? 2, দুটো প্রোটন সংখ্যা আছে। তাহলে হিলিয়াম আয়নের মধ্যে দুটো প্রোটন আছে, তাহলে আলফা কণার যে আধান হবে দুটো প্রোটনের আধানের সমান। তাহলে একটা প্রোটনের আধান কত? 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। তাহলে একটা প্রোটনের আধান যদি 4.8 ইন্টু 10⁻⁻10 ESU হয় এবং আলফা কণার মধ্যে যদি দুটো প্রোটন থাকে, তাহলে এর আধান কত হবে? একটা প্রোটনের দ্বিগুণ আধান হবে। তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ESUর সঙ্গে যদি তোমরা 2 গুণ করে দাও তাহলে কত হবে? 9.6 ইন্টু 10⁻⁻10 ESU। তো তাহলে এখান থেকে তোমরা একটা আলফা কণার মধ্যে কতটা আধান আছে বা আধানের পরিমাণ কত সেটা তোমরা পেয়ে গেলে। তো এবার তোমাদেরকে আলফা কণার ভর বের করতে হবে। তো তোমরা এটা জানো যে আলফা কণার মধ্যে দুটো প্রোটন থাকে, আমি পি দিয়ে এখানে ডিনোট করছি, এবং দুটো নিউট্রন থাকে, এবং তোমরা জানো প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান হয়। তাহলে এখানে একটা প্রোটন বা একটা নিউট্রনের ভর কত হয়? প্রায় 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এখানে মোট টোটাল প্রোটন এবং নিউট্রন মিলে কতগুলো আছে? 4টা। তাহলে আলফা কণার ভর কত হবে? একটার ভর যা তার 4 গুণ হবে। তাহলে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, একে তুমি কী করো? 4 দিয়ে গুণ করে দাও, তাহলে ভর কত হবে? প্রায় 6.642 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এটা হয়ে গেল একটা আলফা কণার ভর বেরিয়ে গেল। এবার হচ্ছে আলফা রশ্মি, যে আলফা রশ্মি তার ভেদন ক্ষমতা সম্বন্ধে তোমাদের জানতে হবে। তো দেখো, তো এবার তোমাদেরকে জানতে হবে কোনো বস্তুর ভেদন ক্ষমতা কোন বিষয়ের উপর নির্ভর করে। তো কোনো বস্তুর ভেদন ক্ষমতা ওই বস্তুর গতিবেগের উপর নির্ভর করে। তো ওই বস্তুর গতিবেগ যত বেশি হবে ওই বস্তুর ভেদন ক্ষমতা তত বেশি হবে। তো এবার যদি কোনো বস্তুর গতিবেগ বেশি সে সহজে ভেদ করে যেতে পারবে, তোমরা এটা সহজে বুঝতে পারছো। এবার হচ্ছে আলফা যে কণাটা তার ভর বিটা কণা বা গামা রশ্মির তুলনায় অনেক, কেননা আলফা কণা দুটো প্রোটন এবং দুটো নিউট্রনের ভরের সঙ্গে আলফা কণার ভর সমান, কিন্তু বিটা কণা একটি ইলেকট্রনের ভরের সঙ্গে সমান। তাহলে বুঝতে পারছো একটা আলফা কণা বিটা কণার তুলনায় কতটা বেশি। এবার কোনো বস্তুর ভর যদি বেশি হয়ে যায় তাহলে তার গতিবেগ কমে যাবে, কিন্তু কোনো বস্তুর ভর যদি কম হয় তাহলে তার গতিবেগ বেশি হবে। যেহেতু আলফা কণা বিটা কণার তুলনায় ভারী, তাই আলফা কণার বেগটাও বিটা কণার তুলনায় অনেকটা কম হবে, আর বেগ কম হওয়া মানে কী হবে? তার ভেদন ক্ষমতা কম হবে। এই জন্য আলফা কণার ভেদন ক্ষমতা বিটা কণার তুলনায় অনেকটাই কম হয়। তো আলফা কণা যে রশ্মির মধ্যে রয়েছে সেটা হচ্ছে আলফা রশ্মি। যেহেতু আলফা কণার ভর সবচেয়ে বেশি, তাই আলফা রশ্মির বেগ সবচেয়ে কম, তাই ভেদন ক্ষমতা আলফা রশ্মির সবচেয়ে কম, এবং বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় কিছুটা বেশি, কারণ বিটা কণার ভর আলফা রশ্মির তুলনায় কিছুটা কম হয়। এবং গামা রশ্মির কোনো ভর নেই, তাই গামা রশ্মির বেগ সবচেয়ে বেশি, তাই ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। তো আলফা রশ্মির ভেদন ক্ষমতা কতটা কম বা আলফা রশ্মির ভেদন ক্ষমতা কতটা সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদেরকে কী করতে হবে? 0.1 মিলিমিটার একটা অ্যালুমিনিয়ামের পাতকে কী করতে হবে? আলফা রশ্মির গতিপথে রেখে দিতে হবে। তাহলে তোমরা দেখতে পাবে যে 0.1 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাতটা আলফা রশ্মিকে শোষণ করে নিয়েছে। তো এবার তোমাদের জানতে হবে আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কতটা রয়েছে। তো চলো দেখি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির কতটা রয়েছে। তো দেখো, কোনো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা ওই কণা বা রশ্মির ভরের উপর নির্ভর করে। তো আলফা কণার ভর একটু আগে আমি বললাম বিটা কণার তুলনায় অনেকটাই বেশি, আবার গামা যে রশ্মি তার তো কোনো ভরই নেই। তাহলে বিটা বা গামা রশ্মির তুলনায় আলফা যে রশ্মি হবে তার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনেকটাই বেশি হবে, কেন? তার ভর অনেক বেশি। তাই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মি বিটা এবং গামা রশ্মির তুলনায় অনেকটাই বেশি। তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিটা রশ্মি। তো বিটা রশ্মি সম্বন্ধে তোমাদের জানতে হবে, বিটা রশ্মি। তো দেখো, বিটা রশ্মি আসলে কি? বিটা রশ্মির মধ্যে কি থাকে? তো বিটা রশ্মিও এক প্রকার কণার সমষ্টি। সেই কণার নাম কি? সেই কণার নাম হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কণা দ্বারা বিটা রশ্মি গঠিত। তাহলে ইলেকট্রন, এটা তাহলে তোমরা বুঝতে পারছো। এবার তাহলে তার বিটা রশ্মির আধান কী হবে? তাহলে ইলেকট্রনের যা আধান এরও তা আধান হবে। তাহলে এর আধান কী হবে? ঋণাত্মক হবে, কারণ ইলেকট্রনের আধান কি? ঋণাত্মক। তাহলে বিটা রশ্মির আধানও কী হবে? ঋণাত্মক। এবার হচ্ছে তোমাদের আধানের মান যদি বের করতে বলে কত হবে, তাহলে একটা ইলেকট্রনের আধান যা এরও আধানের মান তাই হবে। তাহলে একটা ইলেকট্রনের আধান কত? 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। তাহলে এরও হবে এটাই। তাহলে বিটা রশ্মিরও আধান এটাই হবে। এবার হচ্ছে ভর যদি তোমাকে বের করতে বলে বিটা রশ্মি, তাহলে তোমরা কী করে বের করবে? তো দেখো, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের সমষ্টি, ইলেকট্রন কণার সমষ্টি। তাহলে একটা ইলেকট্রন কণার ভর যা বিটা রশ্মিরও ভর তাই হবে। তো একটা ইলেকট্রনের ভর কত? প্রায় 0.0000548 AMU। এটা বা তোমরা যদি কেজিতে বের করতে চাও তাহলে করতে পারো 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো এটা হচ্ছে বিটা রশ্মির বা বিটা কণার ভর, ঠিক আছে। তো এবার তোমাদেরকে জানতে হবে বিটা রশ্মির ভেদন ক্ষমতা কীরকম।
তো একটু আগে আমি তোমাদের বলেছি কোনো রশ্মির ভেদন ক্ষমতা ওই রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার ভরের উপর নির্ভর করে। তো বিটা রশ্মি ইলেকট্রন কণার সমষ্টি। তো ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় অনেকটাই কম। তো যেখানে একটা আলফা কণা দুটো প্রোটন এবং দুটো নিউট্রন দ্বারা গঠিত, সেখানে একটা বিটা কণা কেবলমাত্র একটি ইলেকট্রন দ্বারা গঠিত। তাহলে একটা আলফা কণার যা ভর হবে তার তুলনায় একটা বিটা কণার ভর অনেকটাই কম হবে, কারণ প্রোটন বা নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অনেকটাই কম। তাহলে বিটা রশ্মি যে কণা দ্বারা গঠিত তার যেহেতু ভর আলফা রশ্মি যে কণা দ্বারা গঠিত তার তুলনায় অনেক কম, তাহলে বিটা রশ্মির গতিবেগ আলফা রশ্মির তুলনায় অনেক বেশি হবে। আবার বিটা রশ্মির গতিবেগ যদি বেশি হয় তাহলে বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় অনেকটাই বেশি হবে। কিন্তু আবার গামা রশ্মির যেহেতু কোনো ভর নেই, তাই গামা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মির তুলনায় অনেকটাই বেশি। তাই বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি হলেও গামা রশ্মির চেয়ে কম হবে। এবার বিটা রশ্মি কী করে, 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে। 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে। তাহলে ভেদন ক্ষমতাটা কতটা তোমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারবে। এবার তোমাদেরকে জানতে হবে এর হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। তো বিটা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। তো দেখো, তো একটু আগে আমি বলেছি কোনো রশ্মি কোনো গ্যাসকে কতটা আয়নিত করতে পারবে তা নির্ভর করবে ওই রশ্মির মধ্যে যে কণা আছে তার ভরের উপর। তো আলফা রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার ভর বিটা রশ্মির তুলনায় অনেকটা বেশি। তাই আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বিটা রশ্মির তুলনায় অনেকটা বেশি ছিল। তাহলে এখানে যেহেতু বিটা রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার ভর আলফা রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার তুলনায় কম, তাই বিটা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির তুলনায় অনেকটাই কম হবে। তো বিটা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতার প্রায় 100 ভাগের 1 ভাগ, মানে কতটা কম তোমরা বুঝতে পারছো, কারণ এখানে ভরটা যেহেতু কমে যাচ্ছে তাই আয়নিত করার ক্ষমতাও কমে যাচ্ছে। আবার গামা রশ্মির কোনো ভর নেই বলে তার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তাই বিটা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির তুলনায় কম হলেও গামা রশ্মির তুলনায় অনেকটাই বেশি, কারণ গামা রশ্মির কোনো ভর নেই তাই তার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তো এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গামা রশ্মি। তো গামা রশ্মি কি কোনো কণার সমষ্টি? প্রথমে তোমাদের এটা প্রশ্ন আসবে মনে। তো দেখো, গামা রশ্মি কোনো কণার সমষ্টি। গামা রশ্মি এক প্রকার অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এবার আসছি গামা রশ্মির ভর কত। যেহেতু এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখানে কোনো গামা রশ্মি কোনো কণার সমষ্টি নেই, তাই এর ভর নেই, ভর থাকার কোনো প্রশ্নই নেই। এবার হচ্ছে আধান, এটা আধানও কিন্তু শূন্য, এর কোনো আধান নেই। এই জন্য তো গামা রশ্মি কী হয়েছিল, কোনো তড়িৎদ্বারের দিকে না গিয়ে সোজা বেরিয়ে গিয়েছিল, কারণ কি এর কোনো আধান নেই, তাহলে আধানও নেই। এবার আসছি এর হচ্ছে ভেদন ক্ষমতা, এটা ইম্পর্টেন্ট। ভেদন ক্ষমতা এটা তোমাদেরকে জানতে হবে। তো দেখো, গামা রশ্মির যে বেগটা সেটা প্রায় আলোর বেগের সমান। কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমরা জানি কোনো রশ্মির ভেদন ক্ষমতা ওই রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার ভরের উপর নির্ভর করে। তো গামা রশ্মির মধ্যে কোনো কণা নেই এবং এর কোনো ভর নেই। যেহেতু এর কোনো ভর নেই তাই এর বেগ সবচেয়ে বেশি। এর বেগ প্রায় আলোর গতিবেগের সঙ্গে সমান। তো এর বেগ আলফা বা বিটা রশ্মির তুলনায় অনেকটাই বেশি। যেহেতু গামা রশ্মির বেগ আলফা এবং বিটা রশ্মির তুলনায় অনেকটাই বেশি, তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হবে, কারণ যার বেগ বেশি হবে সে সহজে ভেদ করে যেতে পারবে। যেহেতু গামা রশ্মির বেগ আলফা বা বিটা রশ্মির তুলনায় বেশি, তাই এর ভেদন ক্ষমতাও আলফা বা বিটা রশ্মির তুলনায় বেশি হবে। এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা এতটাই বেশি যে 8 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে কে? গামা রশ্মি। তাহলে বুঝতে পারছো তোমরা ভেদন ক্ষমতা কতটা বেশি গামা রশ্মি। তাহলে 8 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে। তো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। তো দেখো, তোমাদের একটু আগে বলেছি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিসের উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে। তো এখানে গামা রশ্মির কোনো ভর নেই, তাই এর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা নেই বললেই চলে, খুবই কম। প্রায় আলফা রশ্মির যা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা তার 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ হয় কার? গামা রশ্মি। 1000 ভাগের 1। তো এখানে আমি তোমাদের আলফা বিটা গামা প্রত্যেকটা রশ্মি সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে এইটুকু পর্যন্ত থাক। তো এখন তোমাদের এইটুকু অংশ থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো তোমাদের বলে দিই, এবং এই চ্যাপ্টারের বাকি অংশ পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যেইটুকু অংশ আমি পড়ালাম এইটুকু অংশ থেকে প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো এবং তেজস্ক্রিয় মৌল কাদের বলা হয়, উদাহরণ দাও। তো এটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি, তবু তোমাদের এখানে আমি লিখে দিয়েছি এবং একবার চলো পড়ে দিচ্ছি।
তো প্রথমত তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো? তো দেখো, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস যে কোনো অবস্থাতেই নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে। এই বিকিরিত রশ্মিগুলি আলোক, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি কোনো কারণ দ্বারাই প্রভাবিত হয় না। ভারী মৌলের এরূপ রশ্মি বিকিরণের ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। এবার তেজস্ক্রিয় মৌল কাদের বলে? যে সমস্ত মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয়, এই রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হয়, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। উদাহরণ কি? পোলেনিয়াম, রেডন, রেডিয়াম, ইউরেনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌলের। এরপর তোমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি কত প্রকার ও কী কী। তো এটা তোমাদের বলে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি। তো চলো একবার বলে দিই। তেজস্ক্রিয় রশ্মি মূলত 3 প্রকার। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, একটা গামা রশ্মি। তো এবার তোমাদের যদি বলে আলফা রশ্মি বলতে কী বোঝো, তাহলে কী হবে? ধনাত্মক আধানযুক্ত আলফা কণা দ্বারা গঠিত যে তেজস্ক্রিয় রশ্মি গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে তীব্রভাবে আয়নিত করে, তাকে আলফা রশ্মি বলে। এবার হচ্ছে বিটা রশ্মি কাকে বলে? ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন দ্বারা গঠিত যে তেজস্ক্রিয় রশ্মির বেগ 10⁸ মিটার/সেকেন্ড, তাকে বলে বিটা রশ্মি। এবার হচ্ছে গামা রশ্মি কাকে বলে? আধানবিহীন যে তেজস্ক্রিয় রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাকে বলা হয় গামা রশ্মি। তো এবার যে প্রশ্নটা তোমাদের এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে পার্থক্য লেখো। তো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের লিখে দিইনি, কারণ এই প্রশ্নের উত্তর প্রত্যেকটা বইয়ে তোমরা পেয়ে যাবে। তো এছাড়াও আমি যখন তোমাদের আলফা, বিটা, গামা রশ্মি সম্বন্ধে ডিটেলে বলছিলাম, ওখানে যে পয়েন্টগুলো দিয়ে প্রত্যেকটা রশ্মিকে আমি ব্যাখ্যা করেছিলাম, তো ওখানে তোমরা ওই পয়েন্টগুলো ইউজ করে তোমরা কী করে পার্থক্য নিজেরা বানাতে পারবে। তো চলো কোন কোন পয়েন্টগুলো দিয়ে তোমরা পার্থক্য বানাতে পারবে সেগুলো আমি একটু বলে দিই। তো প্রথম হচ্ছে আলফা রশ্মি কোন কণা দ্বারা গঠিত, বিটা রশ্মি কোন কণা দ্বারা গঠিত এবং গামা রশ্মি কোন কণা দ্বারা গঠিত, সেটা দিয়ে তোমরা একটা পার্থক্য বলতে পারবে। তো আলফা রশ্মি আলফা কণা দ্বারা গঠিত, বিটা রশ্মি বিটা কণা বা ইলেকট্রন দ্বারা গঠিত এবং গামা রশ্মি কোনো কণা দ্বারা গঠিত নয়, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এটা একটা পার্থক্য হয়ে গেল। নেক্সট যে পার্থক্যটা তোমরা লিখতে পারো সেটা হচ্ছে আলফা রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার ভর কত, বিটা রশ্মির মধ্যে যে কণা রয়েছে তার ভর কত এবং গামা রশ্মির যে কোনো ভর নেই সেটা তোমরা লিখে দিতে পারো। নেক্সট যে পার্থক্য তোমরা লিখতে পারো সেটা হচ্ছে আলফা কণার আধান কত, বিটা কণার আধান কত এবং গামা রশ্মি যে রয়েছে তার আধান কত। এবার যে তোমরা পার্থক্যটা লিখতে পারো সেটা হচ্ছে আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে ভেদন ক্ষমতা কার কতটা হয়। তো এটা তোমরা সবাই জানো যে আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম, বিটা রশ্মির তার চেয়ে বেশি এবং গামা রশ্মির সবচেয়ে বেশি হয় ভেদন ক্ষমতা। এবার তোমরা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা দিয়ে একটা পার্থক্য লিখতে পারো। তো আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি এবং বিটা রশ্মির আলফা রশ্মির চেয়ে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কম হয় এবং গামা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম হয়। তো এটা দিয়েও তোমরা একটা পার্থক্য লিখে দিতে পারো। তো এতগুলো পয়েন্ট আমি বলে দিলাম। তো এতগুলো পয়েন্ট দিয়ে তোমরা আরামসে একটা পার্থক্য সুন্দরভাবে লিখে নিতে পারবে 3টার মধ্যে। আমি লিখালাম না, কারণ প্রত্যেকটা বই এই পার্থক্যটা তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে। তো চলো সেই শর্ট কোশ্চেনগুলো তোমাদের বলে দিই। তো প্রথম যে শর্ট কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। তো এটা তোমরা জানো গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এবং এরপরে যে প্রশ্নটা তোমাদের এখানে আসতে পারে সেটা হচ্ছে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। তো আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। এবার যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে কোন রশ্মি। উত্তরটা হবে গামা রশ্মি। তো আজকে যেইটুকু অংশ পড়ালাম সেইটুকু অংশ থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো চলো আজকের ভিডিও এইখান পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারে বাকি অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।